দেওয়া হয়েছে না আর কি। একটু হিট হইতে লাগে, একটু হিট না হইলে না দিছি নি, সুইচ দিছি নি। আর আগাইছে আমার আবার নিদি আগাই আমারটা আমি তো আর পিছে ঠিক আছে, লাইট নাই নাকি? ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বামফ্রন্ট কমিটি আমরা আপনাদেরকে ডেকেছি কিছু বিশেষ কারণে। দুইটি বিষয় প্রধানত, সেই দুইটি বিষয় আমি আপনাদের কাছে বলবো। পরবর্তী সময়েতে বামফ্রন্টের CPIM এর সম্পাদক, CPI নেতা, RSPর নেতা এবং ফরওয়ার্ড ব্লকের নেতারা আছেন, তারাও বলবেন। আমি যে বিষয়টা বলতে চাই প্রথমত হচ্ছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য 5ই জানুয়ারি 2023 ভোটার তালিকা প্রকাশিত হবে, চূড়ান্ত ভোটার তালিকা। আমরা লক্ষ্য করছি এই চূড়ান্ত ভোটার তালিকায় ত্রিপুরার জনগণ এবং রাজনৈতিক দলগুলো যখন পূর্ণ প্রস্তুতির মুখে বিজেপি নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বাহিনী এরা আবারও সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এবং আমরা জানি, আমাদের এটা সবসময়েরই অ্যাসেসমেন্ট যে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসবে, মানুষ যত বেরিয়ে আসবে বাড়িঘর থেকে, তত বেশি ওরা সন্ত্রাসের মাত্রাও বাড়িয়ে দেবে। যদিও বিজেপি দলের সন্ত্রাসীদের সংখ্যা দারুণভাবে কমে গেছে, ওদের জনভিত্তি অনেক কমেছে, দ্রুত হ্রাস পাচ্ছে। প্রতিদিন আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিজেপি দল ছাড়ার হিড়িক পড়েছে। এই সন্ত্রাসের মূল কারণ হচ্ছে বিজেপি জানে গত বিধানসভার নির্বাচনে 2018-তে তারা কি করে ক্ষমতায় এসেছিল সেটা তারা জানে। সন্ত্রাসের কথা বলছি না, কার ভোটে বিজেপির নিজস্ব ভোট ব্যাংক বলতে কি এটা বিজেপি জানে। এই যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, যা আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় ইয়ে তো জুমলা থা, উনি নিজের মুখেই বলেছেন, এটা আমরা বলছি না, জুমলা। এই প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা ক্ষমতায় এসেছিলেন তারা এখন বুঝতে পারছেন সেই মানুষগুলোকে 5 বছরের দোরগোড়ায় এসে আর ধরে রাখতে পারছেন না। তার জন্য এই যে আক্রমণ, সেই আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই আক্রমণ হচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, মথার বিরুদ্ধে, সবাই বিরুদ্ধে, সব বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আক্রমণ ইত্যাদি হচ্ছে। ওরা খুব পরিকল্পনা মাফিক, এটা হঠাৎ করে কয়েকটা ছেলের মাথা গরমের ব্যাপার না, কারণ এই বেস তারা ধরে রাখতে পারবে না, এই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পারবে না, এটা জানে। আপনারা লক্ষ্য করবেন যে ভোটার তালিকার খসড়ার উপরে দাবি আপত্তি শুনানি চলছে। একটা দল, একটা সরকার কতটুকু অগণতান্ত্রিক হলে পরে এই যে ভোটার তালিকার নাম তুলতে শুনানি কেন্দ্রে হামলা হচ্ছে। গতকাল সোনামুড়ার একটা ঘটনা আপনাদের সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, টিভিতে ইত্যাদিতে প্রকাশিত হয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হবে না। আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরারবাসীকে একথা বলতে চাই, ভোটের রিগিং করার যে পরিকল্পনা, জোট চুরি করবার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা শুরু করেছে। নির্বাচন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, আমাদের নিবেদন, আমরা বামফ্রন্ট ওনার কাছ থেকে ফেভারিজম চাই না। যা সত্যিকারের সেই ঘটনা বলুন। আপনার কর্মচারীরা যারা বিএলএ আছে, মৃত ভোটারদের তালিকা থেকে তাদেরকে বাদ দিচ্ছে না। বিএলওরা প্রত্যেক বুথে বিএলএ আছে, ওদের বিএলও আছে। সেই বিএলওরা
ওদেরকে বাধ্য করছে বিজেপির কর্মীরা মৃত ভোটারদের বা স্থানান্তরিত অ্যাবসেন্টি ভোটার এখন চলে গেছে অন্য কোনো এলাকাতে বা বিবাহের কারণে ইত্যাদি নানাবিধ কারণে ওর স্থানান্তর ঘটে গেছে, ওর নাম এখানে ডিলিট হওয়ার কথা, যেখানে সে আছে সেখানে অন্তর্ভুক্তি হওয়ার কথা, এটা দিচ্ছে না। নতুন ভোটার যারা আবেদন করেছিল সোনামুড়া এর ক্ষেত্রে দেখেছেন আপনারা, তাদের আপনার আধার কার্ড দেওয়ার পরেও তাদেরকে তাদের কাগজপত্র মানে আপনার এই শুনানি কেন্দ্রে ঢুকে পুলিশের উপস্থিতিতে কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। নির্বাচন অথরিটির কর্তৃপক্ষের এখনো কোনো এই ব্যাপারে কোনো ভূমিকা দেখা যায়নি। শুধু এই ভোটার তালিকা এইগুলো করছে তা নয়, ভোটার তালিকায় এইভাবে 2 নম্বরই করার কাজ আরম্ভ হয়েছে। আমি যে বলছিলাম ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, এই ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস থেকে এখন অবধি দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো বা বামফ্রন্টের নেতা কর্মীরা নয়, এমনকি মহিলারা দারুণভাবে আক্রান্ত। আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা বিবেচনা করুন, ত্রিপুরার এমন কোনো দিন যাচ্ছে না যেই দিন মা বোনরা এমন স্কুলের ছাত্রছাত্রী থেকে 60-এর ঊর্ধ্ব বয়সের মায়েরা বোনেরা পর্যন্ত এদের হাতে নির্যাতিতা, লাঞ্ছিতা, গণধর্ষিতা হচ্ছেন। প্রতিনিয়ত মহিলাদের উপরে আক্রমণ বেড়ে যাচ্ছে। এটা শুধু আমাদের উপরে হচ্ছে না, এমনকি বিজেপি দলের মহিলা কর্মী সাংবাদিকদের সামনে বলে যাচ্ছে আমার ঘর ভেঙে দিয়েছে, আমার ইজ্জত লুটে নিয়েছে। এরকম অবস্থা আমাদের এখানে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা আপনারা জানেন যে আপনাদের স্বাধীনতা বলতে সংবাদ মাধ্যম গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, যা বুক ফুলিয়ে দাবি করে আপনাদের কোথায় নিয়ে ঠেকেছে, কজনকে উপরে আক্রমণ হয়েছে এবং চ্যানেলগুলোর এখন কি অবস্থা, এবং বিজ্ঞাপনের নীতি কয়েকটি পত্রিকাতে দেখা যাচ্ছে প্রতিদিন সুশাসনের বিজ্ঞাপন বাকিরা কেউ পাচ্ছে না, ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। মানে আমার বক্তব্য হচ্ছে সংবাদ মাধ্যম এরা পর্যন্ত আক্রান্ত। এইটাই হচ্ছে ওদের সুশাসনের নমুনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বামফ্রন্ট খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে ত্রিপুরার মানুষের নৈতিক এবং সামাজিক অধঃপতনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিজেপি সংকল্পবদ্ধ। আপনারা জানেন যে সরকার আসার পরে ওদের বলেছিল নেশামুক্ত ত্রিপুরা, আর এখন নেশায় ভরপুর ত্রিপুরা। আমার কথা না, আজকের যিনি এই সময়ে যিনি মুখ্যমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন ডক্টর মানিক সাহা, উনি নিজে বলেছেন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে, করিডোর হয়েছে। তো উনি নিজের পার্টিকুলার এই শব্দ নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে এবং ত্রিপুরা করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে, শুধু উত্তর পূর্বাঞ্চলে নয় অন্য জায়গাতেও। এইখান থেকেই এখান দিয়ে নেশা সামগ্রী যাচ্ছে। বলেছেন হলো এনইসির মিটিংয়ে, হ্যাঁ, যেখানে আরো 7টা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সেখানে বলছেন ত্রিপুরা হ্যাজ বিকাম দি করিডোর অফ দি ড্রাগ। আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের আগামী প্রজন্ম, আজকে যারা স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়ছেন, এদের সামাজিক নৈতিক অধঃপতন আপনি ড্রাগ এডিক্টেড হলে পরে কি হয় আপনারা যা বুঝতে পারবেন যে এরকম অবস্থায় নিয়ে যাচ্ছে। এবং আরো বলছেন মানে সন্ত্রাসের অপর নাম বিজেপি, এটা মানে অবচেতন মনে সত্য কথা চলে আসছে। এখন ধরুন এই যে সুশাসনের নামে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন ওনার ছবি সহ আরো কতিপয় মন্ত্রী নেতা ইত্যাদি বিজেপি, কার টাকা? আমাদের ট্যাক্সের টাকা প্রতিটি, মানে কোনো নিয়ন্ত্রণ নেই জনজীবনে যে সমস্ত নিত্য প্রয়োজন সামগ্রী এগুলোর উপরে, এগুলোর থেকে টাকা স্কুইজ করে নিয়ে এই প্রচার, এখন সুশাসনের প্রচার, এটাই হচ্ছে বিজেপি সুশাসনের নমুনা। এইরকম একটি অবস্থার মধ্যে আমরা বামফ্রন্ট কমিটি মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন ফিরিয়ে আনা, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার যে সংগ্রাম, এই সংগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংগ্রামকে আমরা
প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল আছেন, সংগঠন আছেন, এমনকি ব্যক্তি বিশেষের কাছে আমাদের আবেদন, আসুন একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে এই শক্তিকে যদি প্রতিহত করা না যায়, আগামী নির্বাচনে যদি তাদেরকে পরাজিত করা না যায়, ত্রিপুরার মানুষের ভোটাধিকার নিশ্চিত করা না যায়, যার যার ভোট তার পছন্দ মতো প্রার্থীকেই দিক, কিন্তু তার ভোটাধিকার হরণ করছে, এটা নিশ্চিত করা না যায়, তাইলে পরে ত্রিপুরা দ্রুত একটা জঙ্গলের শাসন এখনই কায়েম হয়েছে, এটা আরও ভীষণভাবে খারাপ অবস্থায় ডুবে যাবে। বিজেপি এটা ভালো করেই বুঝতে পারছে যে শুধুমাত্র সন্ত্রাস দিয়ে মানুষকে আটকে রাখতে পারবে না। আপনারাও লক্ষ্য করছেন এই সন্ত্রাসের অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ বেরিয়ে আসছে এবং প্রতিরোধের জন্য এগিয়ে আসছে। কিছু জায়গায় প্রতিরোধের মুখোমুখি হয়তো হয়েছে বিজেপিকে। এরকম অবস্থায় বিজেপি বুঝতে পারছে যে শুধুমাত্র গুন্ডা দিয়ে, শুধুমাত্র আক্রমণ উজ্জুতি, অফিস পুড়িয়ে দিয়ে অফিস দখল করে হবে না। কি করতে হবে? আবারও নতুন করে জুমলা আনো। আপনারা জানেন যে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রভারী ইত্যাদি, ওরা হর রোজ সফর করছে ইত্যাদি। আমাদের রাজ্যে অনেক লোক তারা এনেছে, গাড়ি এনেছে, 4 চাক্কা 2 চাক্কার গাড়ি সব এনেছে, আরও হয়তো আনবে। হোটেল টোটেল ইত্যাদি বিয়ে বাড়ি কোনোটাই বাদ নাই, ভাড়া নিয়ে নেওয়া হয়েছে। এতগুলো লোক নিয়ে কি করবে? এখন স্লোগান দিয়েছে, ওই দিন গত পরশু দিন সম্ভবত বিজেপির এখন নবনিযুক্ত সভাপতি উনি সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, এবং ওদের রাষ্ট্রীয় প্রভারী যে তাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে ওরা স্লোগান দিয়েছেন যে ঘরে হর ঘর সুশাসন এবং বুথ বিজয় অভিযান। 1 তারিখ থেকে বুথ বিজয় অভিযান, এই অভিযান শুরু করবে, প্রতিটি বুথে প্রতিটি ভোটারদের কাছে যাবে। তার জন্য এক গুচ্ছ একটা মিথ্যাকে ঢাকবার জন্য 100টা মিথ্যার আশ্রয় ওরা নিয়েছে। এই কাগজ সম্ভবত আপনারা পেয়ে থাকবেন। বিজেপি সরকারের 2018 থেকে 22 তার পারফরমেন্স রিপোর্ট, একটা হচ্ছে সাধারণভাবে সারা রাজ্যে, আর একটা হচ্ছে বিধানসভা কেন্দ্রভিত্তিক তার পারফরমেন্স রিপোর্ট, যাকে রিপোর্ট কার্ড বলা যেতে পারে। এটা নিয়ে মানুষের ভারী ভারী যাচ্ছেন। কি আছে তাতে? আবারও মানুষকে প্রতারণা করা ছাড়া আর কিচ্ছু না। আবারও মানুষকে আরেকটা ধান্দার মধ্যে পেলে বিজেপি ভোট বৈতরণী পার করবার জন্য চেষ্টা করছে। এখানে দেখবেন তাতে বলা আছে যে আগরতলা বিমানবন্দরের কথা, আধুনিক বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ওরা তৈরি করেছে। আপনারা সবাই জানেন, আগরতলার মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, এই বিমানবন্দরে জায়গা অধিগ্রহণ করা থেকে আরম্ভ করে এখন যেই কনস্ট্রাকশনটা আছে, যেই দালান বাড়িগুলো বিমানবন্দরের জন্য, রানওয়ে ইত্যাদি লাগে, সমস্ত কনস্ট্রাকশন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বামফ্রন্ট সরকার এটা উদ্বোধন করে যেতে পারেনি, তার আগেই বামফ্রন্ট 18 নির্বাচনে পরাজিত হয়েছে, এবং পরে ওরা এসে উদ্বোধন করেছে এবং মহারাজার মূর্তি বসিয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, মহারাজার মূর্তি বসিয়েছে, উদ্বোধন করেছে। আর এখন এখানে কৃতিত্ব নিতে চাইছেন কটা আন্তর্জাতিক বিমানে আপ ডাউন করে, তারপরে কটা বিমান আসা যাওয়া করে, এটা হচ্ছে তাদের প্রথম বিষয়। রেল এই গভর্নমেন্ট আসার পরে 18 সালের পরে কোনো সাংবাদিক বন্ধু কি বলতে পারবেন আমাদের 1 ইঞ্চি রেল লাইন বেড়েছে? 1 ইঞ্চি রেল লাইন বাড়েনি। আগে যে রেল লাইন ছিল সেই রেল লাইন, যদিও এটা রাজ্য সরকারের কোনো কাজ না, এই রেল লাইনটাকে এখন কি করছে, ওইখানে আগে দিল্লি যাওয়ার জন্য একটা রাজধানী এক্সপ্রেস ছিল, ওটা ছিল কয়েকদিন, ওটার ভিতরে আরেকটা ঢুকিয়েছে, এইভাবে ঢুকে আরো কয়েকটা ট্রেন, হ্যাঁ, আরো কয়েকটা
প্রাইভেট ট্রেন পর্যন্ত এখানে ঢুকিয়ে দিয়েছে। দক্ষিণ ত্রিপুরা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত আপনারা জানেন ড্যামো ট্রেন এখনও চলছে, ওখানে অন্য কোনো ট্রেন নেই, ড্যামো ট্রেন, ছোট বগি, তার সুবিধার কথা আপনারা জানেন। আমার হাতে এই সময় নেই এটা বলবার জন্য। আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই, আপনাদের চোখের সামনে আগরতলাতে আগরতলা আখাউড়া রেলওয়ে যে প্রকল্প, যেটা ওই রেলওয়ে আমাদের এখানকার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া গেছে, এটার কাজ কবে শুরু হয়েছে, অধিগ্রহণ কবে হয়েছে? আজকে অবধি কেন এই রেল লাইন শেষ হলো না এবং হবে না? কারণ বাংলাদেশে এখনো কাজ অনেক বাকি, এমনকি তার ফরমেশনও নাকি হয়নি আমাদের কাছে যতটুকু খবর। আর এখানে ওরা বলে দিল যে কত রেল লাইন সম্প্রসারণ করেছে, এই 15 কিলোমিটার এই রেল লাইনের দৈর্ঘ্য। আমি যেটা বললাম আখাউড়া থেকে আগরতলা এর দূরত্ব 15 কিলোমিটার। এই 15 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার রাস্তারও ওরা শেষ করতে পারেনি। কি তাদের অসুবিধা, কোন কন্ট্রাক্টর আসে, তাদের কাছ থেকে কত টাকা কমিশন ইত্যাদি আপনারা আমাদের কাছ থেকে বেশি জানবেন, আপনাদের কাছে এই সমস্ত খবর আরও বেশি থাকবে। যে কোনো কাজ করতে যান না কেন, এমনকি এমজিএম রেখা, এখন কথা শোনা যায় যেখানে না গেলে 10%টা 20% হয়েছে, কারণ আর বেশি দিন নাই, সময় কম, এখন 20%। এই পার্সেন্টেজটা কার, এটা সবচেয়ে ভালো জানে এই যে আন্তর্জাতিক কারবারের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে আমাদের এই বন্দরটা, আগরতলা বন্দরটা বন্ধ হলো কেন? বন্ধ হয়ে গিয়েছিল এই যে পাথর ইত্যাদি আনা নেওয়ার ক্ষেত্রে। আপনারা জানেন যে আগরতলা রেল স্টেশন কারা নিয়ন্ত্রণ করছে, কেন নিয়ন্ত্রণ করছে, কত টাকা কমিশন সেখানে, এই সবটা হচ্ছে কমিশন বাণিজ্যে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে বলছে কি ত্রিপুরা এই দিক থেকে আন্তর্জাতিকভাবে এটা এখন সমৃদ্ধ হয়ে উঠছে। এই যে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর জন্য বামফ্রন্ট যেটা করেছিল সাবরুমে মৈত্রী সেতু, আপনারাই বলুন, আপনারা তো এখানে শুধু থাকেন না, আপনাদের লোক তো আছে, সাবরুমও আপনাদের লোক আছে। আপনারাই বলুন এই মৈত্রী সেতু কবে তৈরি হয়েছিল? রংটা পর্যন্ত করেনি। এখন বলা হচ্ছে মৈত্রী সেতু ওরা করেছে, এবং মৈত্রী সেতু করেনি, সাবরুমকে আন্তর্জাতিক বাণিজ্যের এন্ট্রি পয়েন্ট ধরে নিয়ে এসিজেট করবে। কি ঘটনা ঘটেছে? এই যে এসিজেট করবার জন্য আপনার বামফ্রন্ট সরকারের সময়তে এখানে রেল স্টেশন সংলগ্ন একটা জায়গায় যথেষ্ট পরিমাণ জায়গা অধিগ্রহণ করে রাখা হয়েছিল এসিজেট প্রকল্পের জন্য। কারণ এসিজেট না হোক, সেটা অন্তত ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে উত্তর পূর্বাঞ্চল এবং অন্যান্য দেশে যদি বহিরাজ্যে মালপত্র আনা নেওয়ার ক্ষেত্রে এটা একটা সুবিধাজনক জায়গা, কাজে এখানে করা হয়েছিল। আর এখন বলা হচ্ছে এসিজেট নাকি হয়ে গেছে। কি করেছে 5 বছরে, 5.5 বছরের মধ্যে? যেটা বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করা রেখেছিল, এখানে একটা ইটু আর পড়েনি, নতুন করে আরেকটা জায়গা দেখেছে। এবং আপনাদের জানবার জন্য বলছি, ওই জায়গা অধিগ্রহণ পর্যন্ত এখন অবধি হয়নি। কাহা তো কোন জায়গায় কতটুকু যেতে পারে মিথ্যা কথা ওদের এসিজেট প্রকল্পের, আপনারা শুধু এটা অনুমান করুন। গত পরশুদিন সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আগরতলা টাউন হল না রবীন্দ্রভবন, আমি ঠিক জানি না, আপনি চাকরি মেলা করেছে। এই চাকরি মেলাতে কি হয়েছে, কি তাদের প্রতিশ্রুতি ছিল? ওদের প্রতিশ্রুতি ছিল প্রথম বছরে 50,000 শূন্য পদ পূরণ করা হবে, এবং ধাপে ধাপে প্রতি বছর সেটা 7 লক্ষ 7.5 লক্ষ যাবে। এই হচ্ছে তাদের প্রতিশ্রুতি ছিল নির্বাচক মণ্ডলীর কাছে, ভীষণ ডকুমেন্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিজেপি সভাপতি, তৎকালীন সময়তে দেশের অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে এক গাদা, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো এত 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 মানে মিথ্যা কথা বলতে ওইটা বলতে ওনার সহজাত। কারণ ওনার কোনো দলেরও ঠিক নেই, মতেরও ঠিক নেই, মিথ্যারও ঠিক নেই। উনি কখন কোন দলে যাবেন, বিজেপি কোনদিন যদি বিপদে পড়ে, উনি বিজেপি ওকে ধরে রাখতে পারবে না।
দেখবেন ইডি সিবিআই কি করবে ওকে। যাই হোক, আমার ওটা ইস্যু না। আমার ইস্যু হচ্ছে এই মিথ্যা কথা বলে বলে 50,000 চাকরি, এখন তো আর 1 বছর না, এখন তো বেশ কয়েক বছর পার হয়ে গেছে। কি হয়েছে এই 50,000 চাকরির? ওই দিন কি করেছে, 686 জনের অফার বিলি করেছে। কারা তারা? টেট, প্রধানত টেট উত্তীর্ণ বেকার ছেলেমেয়েরা। এবং লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে যারা পেয়েছেন এই 686 জন, ডাইন হার্নেসকে যে চাকরি পাওয়া লোকও আছে, ছেলে মেয়েও আছে তার মধ্যে, যেটা চাকরি মেলার অপেক্ষা করে না, কারণ এটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং লক্ষ্য করবেন আজকে খবরের কাগজে বেরিয়েছে যারা অফ ক্যাম্পাস স্পেশাল বিইডি আপনার যে ডিগ্রিটা যারা নিয়েছিল, বিএড ডিগ্রিটা যারা দিয়েছিল, এমনকি তাদের ঘরেও চাকরি, তাদেরকে নাকি চাকরি দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আরও কয়েক বছর আগে আগরতলা মাননীয় হাইকোর্ট এটা এই যে স্পেশাল ক্যাম্পাস অফ ক্যাম্পাস স্পেশাল যে এটাকে তারা মান্যতা দেয়নি, অথচ এই সরকার তাদেরকে সহ দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আরেকটা মামলার মধ্যে এই অফারগুলো ঝুলবে। তো আমার যেটা বক্তব্য যে ত্রিপুরায় বিজেপি চাকরির অফার নিয়ে এবং এই ছেলে মেয়েদের নিয়ে বিরাট প্রলোভন, এবং আপনারা জানেন যে ছেলে মেয়েদের মধ্যে উত্তাল, কারণ আমাদের রাজ্যে শিল্প কল কারখানা কিচ্ছু নেই, সবটাই এই সরকারি চাকরির উপরে নির্ভর করে। যেই ধরনের কথা বলেছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে ত্রিপুরার যুবক যুবতী যারা কর্মপ্রার্থী সরকারি চাকরি চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী, সরকারের অন্যতম প্রধানমন্ত্রী, কর্মবিনিয়োগ দপ্তরের মন্ত্রী কমরেড ভানুলাল সাহার গত বিধানসভার অধিবেশনে একটা প্রশ্নের উত্তরে কি বলেছেন? উনি বলেছেন 1-1-13 মানে লাস্ট বামফ্রন্ট সরকার থেকে 1-1-17 কর্মচারীর সংখ্যা কত বলেন? 1-1-13-তে ছিল 1,05,066 জন, 66, আর 1-1-17 হচ্ছে 1,17,122। এই সময়ের মধ্যে অবসরে গেছে 16,046 জন, 46, 16,046 জন। এবং বামফ্রন্ট সরকারের এগুলো যদি যোগ বিয়োগ করেন আপনিই বুঝতে পারবেন যে বামফ্রন্ট সরকারের মন্ত্রীর দেওয়া তথ্যে 5 বছরের চাকরি হয়েছে, রেগুলার চাকরির কথা বলছি, 27,378 জনের। তার মানে হচ্ছে প্রতি বছরে গড়ে 12 দিয়ে ভাগ করলে আপনিই পাবেন 5,476 জন। এটা সরকারের দেওয়া তথ্য, আমার তথ্য না। এবং এই সময়ের মধ্যে বিজেপি আইপিএফটি জোটের সরকারের সময়তে কর্মচারীর সংখ্যা, অনিয়মিত কর্মচারীর সংখ্যা কত এখন? 12,018 চাকরি পেয়েছে অনিয়মিত, প্রায় 20,000-এর মতো, আমি সবটা বলতে অনেক সময় লাগবে, 20,000-এর মতো ওদের দেওয়া তথ্যে শিক্ষক এবং কর্মচারী কমে গেছে। এর মধ্যে শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি, তার কারণও আছে যে 10,330 ছিল, ওরাও আছে। বিজেপি সরকারের আমলে শুধুমাত্র শিক্ষকের মধ্যে 16,500 জন ওদের দেওয়া তথ্যে কমে গেছে। আমি এই কথাটা বললাম কেন? এখন আপনি 686 জনের অফার দিচ্ছেন, বা তারও আগে আপনারা জানেন যে সবগুলো খালি, আমি ওইসব জায়গায় যাচ্ছি না, হাসপাতাল খালি, তহসিল অফিস খালি, কৃষি দপ্তরে খালি, সবখানে শূন্য পদ, কিন্তু এখানে চাকরি হচ্ছে না। তো এইভাবে যদি আপনি একটার পর একটা দেখেন, এই যে তাদের তাদের রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডে যা বলেছে এটা কি বলবেন? আমি পরে দুটি বিষয় বলবো, এখন ভাতার কথা বলছি। বামফ্রন্ট সরকার ওরাই বলেছে, ওদের উত্তরের কথা বলছি, বিধানসভার দেওয়া তথ্য 4,22,000 বামফ্রন্ট সরকারের আমলে শেষ অবধি 4,22,000
আপনার বিভিন্ন ধরনের বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টের অংশ, স্টেট গভর্নমেন্টের অংশ, কিছু আছে বেশিরভাগ স্টেট গভর্নমেন্টে, সব মিলিয়ে সংখ্যা ছিল 22,400। এখন কত? এই সরকারের মন্ত্রী বলছেন 3,18,415। বাকিটা কই গেল? বাকিদের বাতিল করে দিয়েছে। কেউ মরে গেলে ভাতা দিতে হবে, কারোর আর্থিক অবস্থার উন্নতি ঘটলে পরে তাকে আপনি ভাতা দিতে হবে। আমাদের বক্তব্য তা নয়, তাদের বাদ দিন, স্কুটনি করে তাদের বাদ দিন আপনি। তো এই 5 বছরের মধ্যে যারা 60 বছর হয়েছে, এই 5 বছরের মধ্যে যে ছেলেমেয়েরা আপনি শারীরিকভাবে অক্ষম হয়েছেন, বা বিভিন্ন বিধবা যে ভাতা ছিল, বা আমাদের শ্রমিকদের কল্যাণে যে ভাতা ছিল, সব মিলিয়ে কোথায় গেল তারা? এখন ওনারা দাবি করছে, একদিন দেখলাম আপনাদের খবরের কাগজের মাধ্যমে ছাড়া আমাদের জানবার উপায় নেই, 33,000-এর নাকি তারা নতুন দিয়েছে। তো 33,000 নতুন দিলে বাকিগুলো কোথায় গেল? বাতিল করে দিয়েছে। এই যে রিপোর্ট কার্ডে বলা হচ্ছে কি, রিপোর্ট কার্ডে বলা হচ্ছে 2,000 টাকা 3,18,415 জনকে দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, একদম মিথ্যারও একটা সীমা থাকা উচিত। একমাত্র কেন্দ্রীয় প্রকল্প যেহেতু সামাজিক ভাতার, একমাত্র সেইখানে যারা বেনিফিশিয়ারি তারা 2,000 টাকা এখন অবধি পাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি, অন্য কেউ না, অন্য কেউ পাননি। এমনকি কারোর 3 মাস 4 মাসের ভাতা বাকি রয়েছে। আর এখন বলা হচ্ছে তুমি তোমার আধার কার্ড, বয়সের সার্টিফিকেট কোথায় পাবে? স্কুল সার্টিফিকেট যার বয়স 70, 80, 90 বছর। আপনারা অনুমান করুন তো, আমাদের কোন উপজাতি গ্রামে কি উপজাতি গ্রামের মধ্যে তারা যারা বয়স্ক লোক তারা কতটুকু লেখাপড়া করেছে, যারা স্কুল সার্টিফিকেট জোগাড় করতে পারবে, যারা প্রমাণ করতে পারবে যে আমার এই বয়স। যাই হোক, এইভাবে হয়রানি করছে, নামগুলো বাতিল করে দিয়ে একদম মানুষকে চূড়ান্ত এই থাপ্পাবাজির মধ্যে ওদেরকে দিয়ে যাচ্ছে। ওদের ঘোষণা ছিল, এই ঘোষণা তো করেনি, 4 বছর টাকাগুলো খেয়েছে, মেরেছে, আর 4 বছর পরে এসে 5 বছরের সময় কয়েক মাস আগে বলছে আমরা 2,000 টাকা দিলাম। তাহলে 370 কোথায় মজুরি? এরকম বিভিন্ন প্রশ্ন আছে, আমি সেগুলো যাচ্ছি না। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি বলা হচ্ছে জানেন? 2,35,104টি পরিবারকে ওরা ঘর দিয়েছে, পাকা বাড়ি দিয়েছে। আপনারা সকলে জানেন, আমরাও একাধিকবার বলেছি, 2011 সালে তখন ত্রিপুরায় বামফ্রন্টের সরকার, ভারত সরকার সার্ভে করে, সোশ্য ইকোনমিক সার্ভে। এই সার্ভের মাধ্যমে কাদের বাড়িতে টিভি আছে, টিনের ঘর আছে, ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক তখন প্রতিবাদ ইত্যাদি করেছি সরকারের কাছে, এইভাবে কি লিস্ট হয়? যাই হোক, সরকারের কর্মচারীরা একটা লিস্ট তৈরি করেছে, কারা কারা তৎকালীন ভারত সরকারের নিয়ম অনুসারে ঘর পাওয়া উপযুক্ত, এর একটা লিস্ট তৈরি হয়েছে। সেই লিস্ট পঞ্চায়েতে গেছে, পাবলিকলি হিয়ারিং হয়েছে, সেই লিস্ট দিল্লিতে গেছে, সেই লিস্ট ত্রিপুরার শহর এবং গ্রামের সমস্ত ঘর প্রাপকদের সংখ্যা, নাম এবং তাদের পেছনে একটা সিরিয়াল নাম্বার সহ যুক্ত হয়েছে। সেই ঘরগুলো আপনার বামফ্রন্টের সরকার শেষ হওয়ার পরে 4 বছর কিছু করলো না। গত স্বশাসিত নয়, আপনার স্থানীয় স্বায়ত্তশাসিত যে সংস্থাগুলো, আগরতলা মিউনিসিপ্যালিটি ইত্যাদি, এই ইলেকশনের আগে একবার এবং এখন এসে আবার বলছে যে আমরা অত টাকা দিয়েছি, অত জনের ঘর দিয়েছি। একটা ধাপ্পাবাজির তো একটা সীমা থাকা দরকার। কি হচ্ছে এখানে তোলা আদায়, আপনারা অবাক হয়ে যাবেন তোলা আদায় কিভাবে হচ্ছে। প্রথম কিস্তি দিলাম তো আমার মিটিংয়ে চলো, দ্বিতীয় কিস্তি দিলাম, প্রধানমন্ত্রী আসবে, দস্তখত করো, ডিএমরা দস্তখত করে নিয়েছে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে, আশীর্বাদ করছেন, না তবু পাবে না, ওদের মিটিংয়ে যেতে হবে, না তৃতীয় কিস্তির টাকা পাবে না। বাধ্যবাধকতা করে সুবিধাভোগীর মিটিং, এই নামে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো মিটিং করেছেন, সুবিধাভোগীদের মিটিং। তো এটা তো উপায় নেই, রেগার
শ্রমিকরা পর্যন্ত আসতে বাধ্য। আচ্ছা আপনারা বলুন তো, ত্রিপুরার মানুষকে এত মূর্খ, এত বোকা বিশ্বাস করবে? জাতীয় বাজেটে রেগার টাকা কমিয়ে দিয়েছে, ত্রিপুরার বরাদ্দ কমেছে, ত্রিপুরায় রেগার কোনো কাজ হয়নি। ওই দিন দেখলাম, তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে রেগাতে যে কাজ হয়েছে, আপনারা শুধু দেখুন যে ওদের তথ্যের কীরকম মানে দুর্নীতি করছে। এটা আপনারা এই তথ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। এমজিএন রেগা প্রকল্পে নাকি তারা অনেক কোটি কোটি টাকার কাজ করেছে। যাই হোক, এই যে রেগার কাজ, তা আমি এখন যদি বলি রেগার কাজ অত করেছেন, কতগুলো করেছেন, তাহলে এগুলো কি? এরা অ্যাসেম্বলি টোটাল রাজ্যেরটা দেয়নি, অ্যাসেম্বলি ওয়াইজ হিসাব দিয়েছেন রেগার কত কাজ করেছেন। অত কাজ যদি করে থাকেন, শ্রমিক তো কাজ করেনি। কে কাজ করেছে? ডোজার। কে কাজ করেছে? কাগজপত্রে, মানে কাগজে পত্রে কাজ হয়েছে। আর ডজারে কিছু কাজ করেছে। ডজার মানে কি? কন্ট্রাক্টর। মানুষ তো কাজ পায়নি। আগরতলা শহরে আপনারা বসবাস করেন, আগরতলা শহরে টুয়েব প্রকল্পে কত ম্যান্ডেজের কাজ হয়েছে। যাই হোক, আমার বক্তব্য এটা, এই যে দলিল, এই দলিল সম্পূর্ণ প্রতারণা। এখানে দুটি বিষয় আছে, দুটি বিষয় আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষের কাছে আমরা পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে ধান ক্রয়। আপনারা জানবেন, সংবাদ মাধ্যমে যদি অন্তত 7-8 বছরও কাজ করে থাকেন, জানবেন 2016-তে সারা ভারত কৃষক সভা গণস্বাক্ষর সংগ্রহ করলো সারা ত্রিপুরা রাজ্যে। আমাদের রাজ্যে এফসিআই ধান কিনো 1 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা জমা দিলাম। কমরেড জিতেন্দ্র চৌধুরী তখন পার্লামেন্টের লোকসভার মেম্বার, ওনাদের কাছে দিলাম, ভারত সরকারের কাছে দাও। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দিলাম। আপনারা জানবেন যে আস্তাবল ময়দানে মিটিং হয়েছিল, আপনাদের কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারেন, বা 4 বছর 5 বছর আগের ঘটনা ভুলে যেতে পারেন। 17 সালে আস্তাবল ময়দানে শুধু এই ইস্যুতে, শুধুমাত্র এই ইস্যুতে জমায়েত হয়েছিল। এবং আমাদের জমায়েতের পরে মুখ্যমন্ত্রী তখন মানিক সরকার, উনি কথা দিয়েছিলেন উনি ভারত সরকারের সঙ্গে ব্যাপারটা টেক আপ করবেন। আমার সরকার তো একা পারবে না, ভারত সরকার সহযোগিতা না করলে, পার্টিকুলারলি এফসিআই এবং খাদ্য দপ্তর। মানিক সরকারের দিল্লিতে গিয়ে দুইবার তৎকালীন খাদ্যমন্ত্রী যারা এফসিআই ধান কিনবে রামবিলাস পাসওয়ানের সঙ্গে দেখা করেছেন। প্রথমবার বলেছেন আমি অফিসার পাঠাচ্ছি, দ্বিতীয়বার বলেছেন অফিসার হিসাব টিসাব করছে, কিন্তু এখন তো আমরা পাচ্ছি না, আমাদেরকে দেয়া হয়নি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ত্রিপুরার মানুষকে ডুবিয়েছে ওরা। এরপরে ওয়েলকাম, ধন্যবাদ আপনাদেরকে, আপনার ধান কিনে আরম্ভ করছেন। এইটা কি দাম? আপনারা জানেন এখন পৌষ, আমাদের রাজ্যের পৌষ ধান হচ্ছে প্রধান ফসল। এখন পৌষ ধান কৃষকরা কেটে ধান মানে জমি থেকে কেটে তারা উঠানে তুলেছে, এখন এগুলো গোলায় ঢুকাবে। এখন অবধি ভারত সরকার এবং ত্রিপুরা সরকার কিনবে কোন কোন জায়গা থেকে কিনবে, কি তারা দাম দেবে, দাম তো ওদের কেন্দ্রীয় সরকার যে দামটা ঘোষণা করেছে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি, এরপরে 1 পয়সাও দেবে না। যাই হোক, ওই দামেও কিনবে কিনা, তার কোন জায়গা থেকে কিনবে, কোন তারিখ থেকে কিনবে, এখন অবধি ঘোষণা নাই। কিন্তু ঘোষণা হবে। কখন হবে? যখন ধানগুলো কৃষকের কাছ থেকে দাদা দিদিদের কাছে চলে যাবে, দিদির ভাই দাদার ভাইদের কাছে চলে যাবে। আমি আর নাম বললাম না, আপনারা ভালো করে জানেন যে সোনামুড়া উদয়পুরের ধান, কৃষকদের ধান কোন দিদির ভাই কিনে, এবং দিদির ভাই কেনার পরে এগুলো কোন কৃষকের নামে জমা হচ্ছে এফসিআই গোডাউনে, এফসিআইকে দিয়ে কেনানো হচ্ছে। ইভেন কি প্রথম বছর ক্যারিং কস্ট, সোনামুড়া পার্টিকুলারলি সোনামুড়া ক্যারিং কস্ট পর্যন্ত আপনার এফসিআই থেকে নিয়েছে, কৃষকরা বাড়ি থেকে যে সেন্টারে ধান আনার জন্য ক্যারিং কস্টটা পর্যন্ত নিয়েছে। এইভাবে ধানের টাকা কৃষকরা নয়,
ধানের টাকা পাচ্ছেন বিজেপির মণ্ডলের নেতারা, তাদের দালালরা, তাদের মাধ্যমে নিয়েছে। এই একটা, তারপরেও এই ধান এখন এই মুহূর্তে অনেক দেরি করে ফেলেছে। সরকার ঘোষণা দেওয়া উচিত অত টাকা কুইন্টাল দামে আমরা অমুক 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 জায়গাতে থেকে আমরা ধান কিনবো, এবং তার মধ্যে অবশ্যই উপজাতি অধ্যুষিত এলাকাও রাখতে হবে। কারণ একটা সেন্টারও বিগত দিনে করেনি 4 বছরে, যেটা উপজাতি অধ্যুষিত এলাকায়। তা আপনারা কি মনে করেন যে উপজাতি অধ্যুষিত এলাকায় ধান হয় না? তাহলে পরে ওখানে জমি নেই। যাই হোক, এখানেও রাখতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলবো, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, এটা 2018 সালের আগে ছিল না। এটা প্রধানমন্ত্রী 2020 সালের দিকে, 18 সালের দিকে এটা চালু করেছে। এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে 3 কিস্তিতে 200 টাকা করে কৃষকদের দেওয়া হয়। 6,000 টাকা ওনারা হিসাব দিয়েছেন, কত টাকা দিয়েছেন 6,000 টাকা করে, তাতে 6 কোটি টাকা খরচ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জাতীয় স্তরে ভারত সরকার তথ্য ঠিক বের করলো যে জাতীয় স্তরে এই ক্ষেত্রে উৎসাহী কৃষকের সংখ্যা কমে যাচ্ছে। কারণ কি? কেন কৃষকরা টাকা চাইছে না? আপনি বছরে 6,000 টাকা দিচ্ছেন, কত টাকা নিয়ে যাচ্ছেন আপনারাই বলুন। 18 সালে 1 কেজি ইউরিয়া, সুপার ফসফেট এগুলোর দাম, 1 কেজির দাম কত ছিল? আজকে তখন তো এই সারগুলো, কীটনাশকগুলো, কৃষি সরঞ্জামগুলো বিএলডব্লিউ স্টোরের মাধ্যমে এগুলো সরকারের ভর্তুকিতে, রাজ্য সরকার এবং ভারত সরকারের ভর্তুকিতে ওরা যাইতো। শুধু রাজ্য সরকারের ভর্তুকি নয়, ভারত সরকারও ভর্তুকি দিত। এখন ভারত সরকার এবং রাজ্য সরকার সারের উপরে ভর্তুকি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এছাড়া আপনারা যুদ্ধের কথা জানেন, এই যুদ্ধ ইত্যাদি কারণে যেটা একটা পরবর্তী সময় একটা অজুহাত হিসাবে খাড়া করলো। তারপরে তো এর আগে হয়েছে আপনার প্যান্ডেমিক, করোনার প্যান্ডেমিক ইত্যাদি। এই সমস্ত মিলে আপনি দেখবেন ত্রিপুরার বাজারে সরকারি ব্যবস্থাপনায় কোনো সারের পাওয়ার সুযোগ নাই। কৃষকরা সার কিনছেন ব্যবসায়ীদের থেকে খোলা বাজার দরে, তার মানে কয়েক গুণ দরে। জল সম্পূর্ণ বন্ধ করে রেখেছে, কোনো সেচ প্রকল্প নাই। আমি এই কথাগুলো বললাম এই জন্য, আপনি 6,000 টাকা দিচ্ছেন একজন কৃষককে, তার জমি যাই হোক না কেন, আর আপনি নিয়ে যাচ্ছেন 60,000 টাকা এই কৃষকদের কাছ থেকে, তার চামড়া তুলে দিচ্ছেন। আর এখন দাবি করছেন ত্রিপুরার আপনার রিপোর্ট কার্ডে এই যে অবস্থাগুলো করেছে। যাই হোক, আমি খুব সংক্ষেপে, খুব তাড়াতাড়ি করে, কারণ আমাদের বন্ধুরা ওরা বলবেন, তো আমি এই কথাগুলো বললাম। কিন্তু এই রিপোর্ট কার্ড আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার নাগরিকদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব যে এই রিপোর্ট কার্ডে মিথ্যার যে জালিয়াতির যে আরেকটা ধাপ্পার মধ্যে ত্রিপুরার নাগরিকদের নিয়ে যাচ্ছে, এই ধাপ্পাকে মানুষ তাদের চরিত্র প্রস্ফুটিত হোক, তার জন্য আমরাও আরও আপনাদের কাছে যাব এবং আপনাদের মাধ্যমে একটা একটা ধরে ধরে আমরা এগুলোর ন্যাংটা করে ছাড়ব বিজেপি দল এবং তার সরকারকে, যে কতটুকু মিথ্যা যেতে পারে ওরা, এরা কিভাবে মানুষকে প্রতারিত করতে পারে, ঝুবলা দিতে পারে। এটা আমরা একটা একটা ধরে ধরে করব। এবং আমরা আমাদের বিভিন্ন ইউনিটকে, আমাদের পার্টির বামফ্রন্টের পার্টিগুলো তারা বিভিন্ন ইউনিটে খবর দিচ্ছে, তোমরাও গ্রামের মধ্যে এই যে বিধানসভা কেন্দ্রভিত্তিক দিচ্ছে তথ্য, এটা তোমরাও খোঁজ খবর নাও, তথ্য সংগ্রহ করো। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা সাংবাদিক, আপনারা আমাদের থেকে বেশি তথ্য সংগ্রহ করতে পারেন। দয়া করে আপনাদের সংবাদ মাধ্যমেও এই সরকারের মিথ্যা প্রতিশ্রুতির ফানুস এগুলো ছিঁড়ে চুরমার করে দিন, সত্যটা উদ্ঘাটিত করুন। ত্রিপুরার গ্রাম, পাহাড়, শহরের অলি গলি ঢুকছে, কাজ নেই, খাওয়ার ঠিক মতো জুটছে না, অস্বাভাবিক জিনিসপত্রের দাম, এরকম সময়েতে ওরা এই ঝুমলা প্রতিশ্রুতি মানুষ প্রভাবিত হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী বিধানসভার নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, দিন গুনছে।
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে আসার জন্য সংকল্পবদ্ধ। আমরা এগিয়ে যাবই, এই সরকার পরাজিত হবেই, তার জুবলা উন্মোচিত হবেই। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব কমরেড জি, শেষে বলবো। আচ্ছা, ওনারা বলবেন, আপনারা একটু দয়া করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনেছেন আমাদের বামফ্রন্টের আহ্বায়ক আজকের এই সাংবাদিক সম্মেলনে যে বিষয়বস্তুটা এটা তুলে ধরেছেন, যে নির্বাচনের আর ঠিক 2.5 থেকে 3 মাস আগে বিজেপি সরকার এবং তার দল তারা মানুষকে আবারও বিভ্রান্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন এবং তারা হরঘর সুশাসন এবং বুথ বিজয়ের নামে একটা কর্মসূচি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোটারদেরকে তারা আবার প্রভাবিত করার চেষ্টা করছেন, প্রলুব্ধ করার চেষ্টা করছেন। তো হরঘর সুশাসন তখনই এটা ফলবতী হয়, আমরা মনে করি বা আপনারাও এটা স্বীকার করবেন, যে যদি রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ, আইন এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো এটা 2018 নির্বাচনের ফলাফল 3রা মার্চ ঘোষণা হওয়ার সময় থেকেই যেটা শুরু হয়েছে সেটা আজকে পর্যন্ত এটা বহাল আছে। একাধারে সভাপতি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেটা রাজ ধরে রাখতে পারেননি, বরঞ্চ মদতি দিয়ে গেছেন। পরবর্তী সময়ে আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য দলের সভাপতি, তিনিও দলের প্রধান হিসাবে এ রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রশাসনকে, তার দলের যারা প্রশাসন পরিচালনা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সহ, এদেরকেও দিয়ে তিনি এটা করতে পারেননি। পরবর্তী সময়ে উনি দায়িত্ব নিলেন, ছাপ্পা ভোটে বিধানসভায় নির্বাচিত হলেন, ছাপ্পা ভোটের নির্বাচনে বিজয়ী মুখ্যমন্ত্রী। তিনিও একাধারে সভাপতি এবং একাধারে মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত, তিনিও সেটা রাজ ধরে রাখতে পারেননি। প্রতিদিন যেখানে মানুষ তার রুটি রুজি, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা বিষয়ে সর্বস্তরের মানুষ যখন তার গণতান্ত্রিক দাবিটা যখন উত্থাপন করছেন রাষ্ট্রশক্তির কাছে, রাষ্ট্রের যারা প্রশাসক তাদের কাছে, সেখানে দেখা যাচ্ছে তাদের ঠেঙ্গারি বাহিনী, বাইক বাহিনী আক্রমণ করছে, আর তাদের পুলিশ বাহিনী সেখানে নির্বিকার, নির্লিপ্ত, কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে থাকছে। মানুষ, লড়াকু মানুষ, দরিদ্রের বাঁধ ভেঙে যাওয়ায়, সহ্যের সীমা পেরিয়ে যাওয়ায় তারা আজকে প্রতিরোধ গড়ে তুলছেন, বিজেপির বাইক বাহিনী পিছু হটছে, যেটা আমাদের বামফ্রন্টের আহ্বায়ক বলেছেন। এই যে সর্বশেষ যে বিধানসভার যে অধিবেশন গেল গত সেপ্টেম্বর মাসে, সেইখানে স্বরাষ্ট্র দপ্তরের যে তথ্য, সেই তথ্যেই আমরা দেখি যে জানুয়ারি 2022 থেকে আগস্ট 2022 পর্যন্ত এই যে 8 মাস, এই 8 মাস সময়কালের মধ্যে আমরা দেখলাম যে নাবালিকা সহ মহিলাদের উপর অপরাধের ঘটনা ঘটেছে 2164। ওই দিনের পত্রপত্রিকায় সব বেরিয়েছে, 27 সেপ্টেম্বর পত্রপত্রিকায় বেরিয়েছে বিধানসভায় দেওয়া যে তথ্য, স্বরাষ্ট্র দপ্তরের তথ্য। আর এতে গ্রেপ্তার হয়েছেন 1174 জন, অর্ধেক। এটা হচ্ছে সরকারি তথ্য, আর বেসরকারি তথ্য আমরা মনে করি এটা তার দ্বিগুণ হবে। এই সময়কালের মধ্যে নিখোঁজ হয়েছেন 4018 জন, এর মধ্যে পুরুষ হচ্ছেন 1050 জন, মহিলা 2705 জন, আর নাবালিকা সবচেয়ে বিপজ্জনক যেটা 263 জন। কোথায় প্রশাসন, কোথায় আইন শৃঙ্খলা? হরঘর সুশাসনের প্রাক শর্ত যেটা একটা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ, আইন এবং শান্তি শৃঙ্খলা, সেটা কোথায়? এই তথ্যেই সেটা বেরিয়ে আসছে, এটা যে একটা বিবর্ণ যে অবস্থাটা। এবং আমরা দেখলাম যে ধর্ষণের ঘটনা ঘটেছে 381টা, এর মধ্যে গণধর্ষণ হচ্ছে 26টা, আর ধর্ষণের পর খুন করা হয়েছে এটা হচ্ছে 31/8/2022 পর্যন্ত। এরপরে দেখবেন আপনার গতকালও ঘটেছে, আজকের পত্রপত্রিকাও বেরিয়েছে, গত পরশু দিন
এই জিরানিয়াতে খুন হয়েছে একজন লরি চালক, নিশ্চয়ই ওইটা তাদের যে বাণিজ্য তাদের এই বাণিজ্যের কারণেই হয়তো ওই লরি চালক খুন হয়েছে, সেটা পুলিশ বলতে পারবে। এখন পর্যন্ত কোনো উন্মোচিত হয়নি। এবং এই সময়কালে চুরি ছিনতাই হয়েছে 1304টা, বাইক চুরি হয়েছে 510টা, গরু চুরি হয়েছে 247টা। সীমান্তবর্তী কাঁটাতারে বেড়া আছে, ওদিকে বিডিআর, এদিকে আমাদের বিএসএফ। কোথায়? গত 26 তারিখে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন উত্তর জেলা এবং ধলাই জেলায় তিনটি জায়গাতে, কমলপুর খোয়াই রাস্তায়, কদমতলা এবং চুরাইবাড়ি রাস্তায় এবং আমবাসার একটা স্থানে মহিলারা কলস বালতি নিয়ে রাস্তা অবরোধ করেছেন। কিসের জন্য? চাকুরির জন্য নয়, বাড়িঘরের জন্য নয়, পানীয় জলের দাবিতে। ইদানিং আমরা দেখছি যে খুব তড়িঘড়ি রাস্তাঘাটে কিছু বিটুমিন প্রলেপ দেওয়া হচ্ছে। এই রাস্তা দিয়ে আপনারা এখন যান, এই সামনে এই হরিগঙ্গা বসাক রুট ক্রস করে এই যে গেল 4-5 দিন আগে সেখানে বিটুমিন দেওয়া হয়েছে। এমনই কাজ হয়েছে, উঠে যাচ্ছে, কংক্রিটগুলো উঠে যাচ্ছে। 8 মাস আগে এই যে আগে যে ছিল ওয়ালমার্ট, এখানে সামনে একটা তার যে হাইড্রেনের যে পাইপ, সেটা লিক হয়ে জল পড়ছে। আজকে 6-7 মাস ধরে আমরা প্রতিদিন দেখছি। তো এই স্মার্ট সিটির যারা ধারক বাহক, যারা প্রচার করে বেড়ান, যারা বটতলাতে অগণতান্ত্রিকভাবে এই কিছু ছোট দোকানদারকে উচ্ছেদ করে দিলেন বুলডোজার দিয়ে, কি না স্মার্ট সিটির নাম করে, শহরের সৌন্দর্যের নাম করে। এদিকে কোথায় তাদের ভূক্ষেপ? কোনো লক্ষ্যই নেই এতে। আজকে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, স্কুলে শিক্ষক, এই সমস্ত কিছু দাবিতে আজকে যখন মানুষ সারা রাজ্যে তাদের গণতান্ত্রিক আন্দোলন করে তারা সংগঠিত করছেন, সেখানে আজকে দেখা যায় তাদের বাইক বাহিনী আক্রমণ করছে। আর আমাদের যে রাষ্ট্র প্রশাসন, পুলিশ আজকে নির্বিকার, সাধারণ প্রশাসন আজকে নির্বিকার। এই হচ্ছে সুশাসনের নমুনা। আর তারা আজকে দেখেছেন আমাদের বামফ্রন্টের আহ্বায়ক তাদের ক্রেডিট কার্ডে কিছু বিষয় উল্লেখ করেছেন, আপনাদের কাছে হয়তো সেইটা কপি আপনারা পেয়েছেন। অর্থাৎ মানুষকে তাদের অপশাসনকে ডেকে রাখার জন্য, আবার যেন তেন প্রকারেণ আবার রাজ্যের ক্ষমতায় আসার জন্য তারা মানুষকে আবার একটা জুমলার আশ্রয় তারা নিয়ে এই অপপ্রচার তারা শুরু করেছেন। তা আমরা বামফ্রন্টের পক্ষে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা আবারও সতর্ক করে দিতে চাচ্ছি, তাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, তাদের এই যে জুমলা প্রচার, এই যে বিভ্রান্তিমূলক প্রচার, এইগুলাতে তারা বিভ্রান্ত না হন, না হয়ে এই যে 5 বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার নিরিখেই রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, রুটি রুজির ব্যবস্থা কায়েম রাখার জন্য এই সরকারকে তারা একবারে তৃণমূল স্তর থেকেই তারা সংগঠিত হবেন, হয়ে নির্বাচনে তাদেরকে পরাস্ত করবেন। এটাই আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা জানাতে চাইছি। আপনারা বামপন্থী আহ্বায়ক এবং বামপন্থী থেকে আমরা বক্তব্য শুনেছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। আমরা লক্ষ্য করেছি গত 2018 সালে বিজেপি আইপিএফ কিছু সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, প্রায় 1 গাদা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, প্রায় 299টি। এর মধ্যে রয়েছে তারা রেগার মজুরি 340 টাকা করবেন বলেছেন, কর্মচারীদের 7ম বেতন কমিশন চালু করবেন এবং সামাজিক ভাতা 2000 টাকা করে দেবেন। এইভাবে প্রায় 299টি তারা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজ পর্যন্ত প্রায় 5 বছর চলছে, এখন পর্যন্ত একটাও প্রতিশ্রুতি তারা সফল করতে পারেনি। তারা শুধু কতগুলি অসামাজিক কাজ সফল করতে পেরেছে। অসামাজিক কাজগুলি কি? তারা কতগুলি বাহিনী তৈরি করেছে, হ্যামলেট বাহিনী, বাইক বাহিনী এবং আগুন বাহিনী। এই বাহিনীগুলি দ্বারা কি করছে? তারা যারা আমাদের রাজ্যে বিরোধী দলের সমর্থকরা আছেন
তাদের বাড়িঘরে ভাঙচুর করছে, বিরোধী দলের সমর্থককে আক্রমণ করছে, মারপিট করছে এবং আমাদের যে বিরোধী দলের পার্টি অফিসগুলি আছে, দপ্তরগুলি আছে, এই দপ্তরগুলিকে বাইক বাহিনী, আগুন বাহিনী এবং হ্যান্ডম্যান বাহিনীর দ্বারা আক্রমণ করছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই কাজগুলি তারা সফল করেছে, এটা রাজ্যের মানুষ ভালোভাবে জানে। এখন আমরা লক্ষ্য করেছি গত রবিবার থেকে আমাদের রাজ্যের যে বিজেপি আইপিএফটি জোট সরকার গত 2018 সালে যে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 299টি, সেই প্রতিশ্রুতি, সেই জুমলা একটাও তারা প্রতিশ্রুতি পালন করতে পারেননি। ওইটাকে ধাক্কা দেওয়ার জন্য গত রোববার থেকে তারা হর ঘর অভিযান নামে একটা কর্মসূচি নিয়েছে এবং বিধানসভা ভিত্তিক তারা রিপোর্ট কার্ড তৈরি করেছে। এই রিপোর্ট কার্ড সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, কোনো প্রমাণ নিয়ে কাজ করেছে। অথচ বামপন্থ আমলে যে কাজগুলি হয়েছে বাম আমলে, সেই কাজগুলিকে তারা এই রিপোর্ট কার্ডে তুলে ধরেছে এবং এটার উপর প্রলেপ দিয়ে মানুষকে বোকা বানানোর জন্য আবার 2023 সালে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য তারা সেই একটা জুমলা রিপোর্ট কার্ড তৈরি করেছে। আমরা আজকের এই বামপন্থের কমিটির পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিক উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণের কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই যে জুমলা রিপোর্ট কার্ডকে যাতে আপনারা বিশ্বাস না করেন এবং ওদেরকে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওদেরকে ছুঁড়ে ফেলে দিন। এই হলো আমাদের বক্তব্য। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আলোচনা শুনেছেন ত্রিপুরার বিজেপি জোট সরকার কীভাবে শাসন করেছে। আপনারা দেখেছেন এই 5টা বছর তাদের কার্যাবলী সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। আপনারা আরও জানেন যে ভিশন ডকুমেন্টস 299 পালন করার জন্য তারা চেষ্টা করেছে, কিছু করেনি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পিডব্লিউডি, বিভিন্ন দপ্তরের যে কাজকর্ম আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণ যারা, ওনারা এই 5 বছর উপলব্ধি করতে পেরেছেন। শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, স্কুলে শিক্ষক নেই, শিক্ষা ব্যবস্থার উন্নত হয়েছে বলে দাবি করছেন। স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, নার্স নেই, জেনেরিক ওষুধ পাচ্ছেন না। এইভাবে আমরা দেখলাম তাদের যে একটা রিপোর্ট কার্ড ইতিমধ্যে বের করে দিয়েছে, সেটা জনগণকে বিভ্রান্তি করার জন্য। জনগণ বিভ্রান্তি হবে না, ত্রিপুরার জনগণ সচেতন। ওরা বুঝতে পেরেছে যে আমরা 2018 পাল্টাও শব্দতে যে ভুল করেছি, এখন সেটা হবে না, সেটা আবার পাল্টাও, সেই শব্দটাই আমাদের মুখোমুখি মানুষের কাছে, সবার কাছে নিয়ে যেত। তাহলেই আমরা প্রকৃত একটা কিছু আগামী দিনে দেখতে পাবো। আমরা বামফ্রন্ট শাসনের অবস্থান দেখেছি, জনগণ সেটা বলছেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায়। ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তাদের অবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কোনো জিনিসপত্র কিনতে গেলেন আপনারা সেটা ভালো করে উপলব্ধি করতে পারছেন। ওরা বলছে আমাদের চলার মতো অবস্থা নেই। বাম সরকার থাকার আমলে আমরা তখনকার সময়ে মোটামুটি সামান্য একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারতাম, এখন সেই অবস্থাটা আমাদের নেই। আমরা কি করব? আমাদের যে অবস্থান তৈরি হয়েছে, এই সরকার আবার পাল্টাতে হবে, সেই স্লোগান উঠে গেছে। তা আমি আমার আলোচনার বেশি দীর্ঘায়িত করছি না। আপনারা মাধ্যমে আমরা এই সারা ত্রিপুরার জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে এই সরকার আর নয়, আমরা এই ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আবার বাম সরকার চাই। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, অনেকক্ষণ হয়েছে, কাজে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না এবং এগুলি পুনরাবৃত্তি করে সময় নষ্ট করব না। শুধু আমি বলবো, এই যে রিপোর্ট কার্ড তারা প্রকাশ করেছে, ত্রিপুরা যে বিজেপি আইপিএফটি জোট সরকার এসছে মিথ্যার উপরে ভর করে, আবার সেই মিথ্যা চর্চা করেই পুনরায় আরেকটা নির্বাচনে দাঁড়ানোর জন্য তারা সে রাস্তা তৈরি করছে। আমি বলবো এই রিপোর্ট কার্ড এটা বিজেপির জন্য রিগ্রেট কার্ড হবে, রিগ্রেট কার্ড।
এখানে অনেক বলা হয়েছে, সবটা বলবো না, আমি শুধু কয়েকটা বিষয় এখানে বলছি। দেখুন 9 নম্বরে প্রত্যেক বিধানসভা কেন্দ্রের এক সিমনা থেকে শুরু করে 60 কাঞ্চনপুরের জন্য বিধানসভা কেন্দ্রভিত্তিক তারা এই করেছেন সেই করেছেন তথ্য দিয়েছেন। বাস্তবে জায়গায় গিয়ে কোনোটা তারা স্টিক করতে পারবেন না। যেমন একটা আমি বলছি এখানে, যেমন বলছে জল জীবন মিশনে বাড়ি বাড়ি পাইপলাইনে পানীয় জলের সংযোগ। হ্যাঁ, কিছু ঠিকাদারকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য পাইপলাইন কিছু হয়েছে, কিন্তু জল নেই। যার প্রমাণ হলো প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের মা বোনেরা খালি কলসি নিয়ে রাস্তা রুকু করতে, রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন, কি শহরে, কি গ্রামে, কি সমতলে, কি পাহাড়ে। আরেকটা বলেছে তাদের মূল প্রস্তাবনায়, প্রত্যেক পৃষ্ঠায় আছে ওগুলি, প্রত্যেক বিধানসভা কেন্দ্রের তথ্য দেওয়ার ক্ষেত্রে বলেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 660 কিলোমিটারের বেশি সড়ক তৈরি করা হয়েছে। কোথায়? আপনারা অনেকেই জেলাতে, মহকুমাতে রিপোর্ট কভার করে যান এবং সামনে নির্বাচন এসছে, যাবেন। আপনাদের বিভিন্ন হাউজের প্রতিনিধিরা আছে, একটা খবর নিন। বামফ্রন্ট সরকারের সময়েতে যে রাস্তা করে এসেছিল এগুলো আর এক টুকরা ইট পাথর পড়েনি, এক গ্রাম আর সেখানে কোনো ওই বিটুমিন পড়েনি, সব ভেঙে চুরে চৌচির হয়ে আছে, আর নতুন কোথাও নেই। কিন্তু বলে দিচ্ছে এটা হলো ত্রিপুরাজ্যের মানুষের প্রতি কতটুকু অশ্রদ্ধা, যে না মিথ্যা দিয়ে এসছি, আবার মিথ্যা দিয়ে পার পাওয়ার জন্য আরেকটা মিথ্যা বলবো। কিন্তু আমরা বলেছি সেদিন 21 তারিখে যে আমাদের জনসভা আস্তাবল থেকে বলেছি, যদি হিম্মত থাকে, রাজনৈতিক নৈতিকতা থাকে, সৎ সাহস থাকে, 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা একটা করে কোন প্রতিশ্রুতির কি হাল হয়েছে, কি করেছে বিজেপি, সে রিপোর্ট কার্ড প্রকাশ করুক। কাজে ওই সমস্তের ধারে কাছে না গিয়ে কতগুলো আগের স্কিমের নতুন নাম দিয়ে 2-4টা নতুন স্কিম ঘোষণা করে এই ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কাজেই এগুলোই আজকে আমরা বলতে এসেছি যে আমরা শুধু আজকেই এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের এই মিথ্যা রিপোর্ট কার্ড, যা তাদের রিগ্রেট কার্ড হবে, এ সম্পর্কে বলার জন্য আসিনি। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এরা যে সমস্ত তথ্য দিয়েছে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রতিটা আইটেম ধরে আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করব। তোমরা অঙ্ক দেখিয়েছ, টাকার পরিমাণ দেখিয়েছ, অর্থাৎ এগুলি মানুষ দেখেনি, এগুলি লুটপাট। এবং এই লুটপাটের চেহারা কি, এটা ওই কুশভা ভবনে বিকাল হলে দেখা যায়। ইনোভা গাড়ি আর এসইউভি গাড়ির লাইন, হোমরা চুমরা থেকে শুরু করে কিভাবে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ এই অপমানের এবং এই লুটপাটের জবাব দেবে। এটুকুই আজকে আমাদের বলার। সবাইকে ধন্যবাদ, নমস্কার। কিছু প্রশ্ন আছে কারো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো ভালো স্থিতিশীল। ওনাকে তো এই ইয়েতে এইমসের আইসিইউতে ভর্তি করা হয়েছে। একটু নিউমোনিয়া হয়েছিল, এই জন্য এমনিতে মতো শারীরিক দুর্বল, এই কারণে আমরা ঝুঁকি নিইনি, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং স্থিতিশীল আছেন। হ্যাঁ, তাকু বুখরক তাই খবর থুম নাই তাকুক সং বিজেপি গভर्नमेंट কাইসা রিপোর্ট কার্ড হিনই বরংনি থাंनाय बिसिबा যে সামুং তাংমানি
aboni document borok karikha o report card je borongni je bishon document je 2099 je smai ba borongno kok rimani promise khaimani abo mungsa phano kurui abo Shimna huite Kanchanpur jora je 60 assembly constituency abono kaisa kai romoi borok o samung asuk tangkha ni sairukha abo kubui bai kono loi kurui vision document je kogrimani o kok thaisa bana kurui ongui je hinan nayo je tatalno Nugui, Tatal Yafarui, Tatal Awaikai Borok, Paika, Chongmari Khlaika, Hapango Paika, Tabok, Bishiba Tange Mungsa Khlaya, Taiwisha, Tatal, Jumla, Report Card Nugui Borok, Painai, Chongmari, Buskang Tanganayo, or Report Card, Abo Bizipini Bagi, Regret Card of Night. Abunus in the cop. Nia the greater Tipralandno support Khlaio ne borongna ex CM ni je monthly sokemon am deitam thana না তিনি যে কসাম মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার আবো সামানি যে আং গ্রেটার ত্রিপুরাল্যান্ড সাপোর্ট খাইও আমতে সামানিয়া মানিক সরকার সামানি অংখা যে নরক এডিসিনি হাপাং নরক ফাইকা কাহাম ঠিক আছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আবো নরংনি ডিমান্ড যে কোনো পার্টি বরং ডেমোক্রেটিক রাইট তম ডিমান্ড বরক খাইমানো ও ডিমান্ড বসুক জরাতুই ইমপ্লিমেন্টেড অন্যান্য বসুক জরাতুই আবনো যে এই আব মানে এচি পুংমানো আবু লনিকক আবো জানি ডেমোক্রেটিক রাইট তম খাইমানো কিন্তু তিনি এডিসিও রাং করুই পয়সা করুই তৈনি প্রজেক্ট লামানি প্রজেক্ট খ্যাতদে তৈরনানি প্রজেক্ট আবরক বেবাক বন্ধং তখা ইজ এ বিজেপি গভর্নমেন্ট রাং কলসা ভানরিয়া এডিসিনি মানথাই বরক আবনো রিলিজ খাইয়া ভিলেজ কমিটি মিটিং খাইয়া কাজেই ও বিজেপি নি এগেনস্ট বিরুদ্ধে কক তিসাইয়াই বাহাই খাইই ত্রিপুরা সারংনি বা এডিসিনি হামকারে খাইনাই আবশ্যক হনো যে ব গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাং সাপোর্ট খাই ও কক সামানিয়া আচ্ছা তাদের তন্ময় আজকে তোমার কিছু নাই